আমাদের সিকিউ পার্ট, আমরা দুইটা পার্টে সিকিউ এমসিকিউ দুইটাই কভার করা হবে আজকের এই ক্লাসে, যত সময় লাগুক। তো প্রথমত এই একটা কোয়েশ্চেন আমরা দেখব। তো আমরা কোয়েশ্চেনগুলো কিভাবে আমরা সলভ করি বলি। সিকিউটাতে টাইপ ওয়াইজ করতে হয়, সিকিউটাতে আমাদের টাইপ ওয়াইজ করতে হয়। একই টাইপের অনেক ধরনের অনেকগুলো কোয়েশ্চেন থাকে। তো আমরা টাইপ ওয়াইজ করলে কি হয়ে যায় যে একটা টাইপ করছি তো ওই টাইপের সকল কোয়েশ্চেন তুমি নিজে নিজে পারবা। এখন আরেকটা কথা বলে রাখি, আমি সলভ করার আগে তোমাদের টার্গেট থাকবে যেন তোমরা আগে আমার আগে যেন সলভ করো। তো আমরা সেই হিসেবে শুরু করতে চাচ্ছি। 1 নাম্বার কোয়েশ্চন, এটা ঢাকা বোর্ড 22 একটা প্রশ্ন। কোয়েশ্চনটাতে উদ্দীপকে কি বলছে একটু পড়ি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 0.07 কেজি বরফকে একটা নির্দিষ্ট উচ্চ থেকে ফেলে দেওয়া হলো। আচ্ছা, আমি ধরলাম নির্দিষ্ট উচ্চতা হচ্ছে এইচ। তো ওইখান থেকে বরফটাকে ফেলে দেওয়া হয়েছে। এতে কি হইল, বিভব শক্তির 55% তাপে রূপান্তরিত হলো। এই তাপ এবং এই তাপ সমস্ত বরফকে গলিয়ে দিল। কিছু সময় পর বরফ গলা পানির তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হলো। দেয়া আছে যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ এত, পানি আপেক্ষিক তাপ এত। গণনে কি বলছে, ক খ তো তোমরা পারো, রাইট? ক খ তো আমি থিওরি পড়ার সময় বলছি। তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্রে বিবৃত করো আর সমাধান প্রক্রিয়া কাজ শূন্য কেন, এগুলো তোমরা পারবা। আমি গ ঘ যা সলভ করে দিব। আচ্ছা, ক নংটাতে কি বললো, যে বরফ খণ্ডটি কত উচ্চ থেকে ফেলে দেওয়া হয়েছিল। এখন এই জিনিসটা আমরা কিভাবে সলভ করতে পারি? এই জিনিসটা সলভ করার ওয়েটা হচ্ছে আমরা কোনটা ইউজ করবো, জুলসের লটা, জুলের যে বিবৃতিটা। তো জুলের বিবৃতিটা আমাদের কি বললো, জুলের বিবৃতিটা কি বললো যে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে আমাদের যে কাজ আর তাপ সমান, আধুনিক কালে এটা ইউজ করে থাকি। তো কি হয়েছে, এইচ পরিমাণ একটা উচ্চতা আছে সেটা থেকে আমরা ফেলে দিছি। তো যখন ওখানে ছিল সেটা তো আমাদের বিভব শক্তি ছিল। তো এই বিভব শক্তিটা নিচে গিয়ে তাপ শক্তিতে কনভার্ট হয়ে গেছে। এখন টোটালটা কি আমাদের তাপ শক্তি কনভার্ট হয়েছে? না, 55% আমাদের কনভার্ট হয়েছে। তো এই 55% নিয়ে আমাদের ভাবতে হবে। তাহলে এখানে আমরা যেটা বলতে পারি যে আমাদের এই ইপি আর এই তাপ শক্তিটা সমান। এই ইপির কতটুকু, 55%টা হয়েছে, আর ইপি এর পরিবর্তে এমজিএইচ। আচ্ছা, এখানে কি হয়েছে, গলছে, রাইট? গললে কোনটা আমরা ইউজ করি, গললে কোনটা ইউজ করে থাকি? যদি গলন হয় আমরা অবশ্যই তাপের ক্ষেত্রে এম এল এফ ইউজ করে থাকি। এই এম এবং এই এম কাটা। তো আমাদের কোয়েশ্চনে চাইছে যে কত উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছিল। কত উচ্চতা মানে হচ্ছে এইচ এর মানটা বের করতে হবে। যদি তুমি পারো তাহলে আমি ঘন অঙ্কটা তোমাদের করার জন্য দিব। এই যে গোলসটা, তাহলে আমরা বলতে পারি যে এল এফ ডিভাইড বাই জি ইন্টু 55%। 55% এটাকে পার্সেন্ট থেকে যদি সংখ্যাতে নাও তাহলে আমরা 100 দিয়ে ভাগ করতে হবে। তো 100 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়? 0.55। 0.55। এখন এইটা মানগুলো বসাবো। এল এফ হচ্ছে 3,35,000। তারপর জি এর মানটা হচ্ছে 9.8, 2.55। তো এইটা ক্যালকুলেশন করে বলো কত আসতেছে। বেশ বড় একটা উচ্চতা। আই গেস ক্যালকুলেশনটা ঠিক করছো, ক্যালকুলেশন ঠিক অবশ্যই করতে। 62,337.6। তো এইটা হচ্ছে আমাদের আনসার। এখন ঘনকে কি বলছে, তো ঘনকে আমাদের যেটা বললো যে বরফ গলন এবং বরফ গলা পানির তাপমাত্রা বৃদ্ধি কোন ক্ষেত্রে পরিবেশের উপর অধিক প্রভাব পড়বে, এটা এন্ট্রপি আমাকে ব্যাখ্যা করতে হবে। তো একটা ব্যাপার আমি প্রথমত বলে দিই। ব্যাপারটা হচ্ছে যে এন্ট্রপি কোথায় বেশি বা কোথায় কম এটা যারা বোঝানো হয়
যে বিশৃঙ্খলা কোথায় বেশি কোথায় কম। পরিবেশের উপর সেখানেই আমাদের বেশি প্রভাব পড়বে বা ক্ষতি হবে যেখানে আমাদের এন্ট্রপিটা বেশি। বিশৃঙ্খলা আমরা সবসময় কম চাই, আমরা চাই একটু শৃঙ্খল অবস্থায় থাকুক। তা আমরা সবসময় চেষ্টা করব শৃঙ্খলা যেন থাকে। তো আমাদের কোয়েশ্চেন স্পেসিফিক্যালি বলে দিচ্ছে এন্ট্রপি আলোকে ব্যাখ্যা করতে হবে। তো বরফ গলনের ক্ষেত্রে আমরা একবার এন্ট্রপি বের করবো, বরফ গলা পানির তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে আমরা একবার এন্ট্রপি বের করব। দুই ক্ষেত্রে মধ্যে যে ক্ষেত্রে এন্ট্রপিটা বেশি সেক্ষেত্রে প্রভাবটা অবশ্যই বেশি পড়বে। তো সেটা করা যাক। তো ঘনঙে আছি আমরা, রাইট। ঘনংটা আমাদের বলল যে কোন ক্ষেত্রে প্রভাব পড়বে। ফার্স্ট কেসটা হচ্ছে আমাদের নিজে থেকে, ওয়ালাইকুম সালাম। ফার্স্ট কেসটা হচ্ছে আমাদের নিচে থেকে যখন পড়ছে তখন বৃহস্পতি 55% তাপে কনভার্ট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের যে এন্ট্রপি এটাকে আমরা DS1 ধরে নিলাম। আচ্ছা এখানে কি হয়েছে, এখানে অ্যাকচুয়ালি গলন হয়েছে। তো গলন হলে আমরা কোন সূত্র ইউজ করি এটা আশা করি মনে আছে, এটা হচ্ছে MLF ডিভাইড বাই আমাদের টি, এটা হচ্ছে সূত্র। তো এমটা হচ্ছে বরফের ভর, বরফের ভর কোয়েশ্চেন দিছে 0.07 কেজি। তো 0.07 ইন্টু LF, যেটা মান হচ্ছে 3,36,000 ডিভাইড বাই টি, টেম্পারেচার। বরফের তাপমাত্রা কত হয়ে থাকে? 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন। এটা ক্যালকুলেশন করে বলো কত আসতেছে। এটা আপাতত ক্যালকুলেশন করে বলো এটা কত আসে। যারা মডারেটর আছে তাদের অবশ্যই মাস্ট কাজ থাকবে কাজগুলো শেয়ার দেয়া। সামনে এটা আস্তে আস্তে একটা একটা বড় হতে যাচ্ছে, তো এটাকে হালকাভাবে নিলে হবে না। এটা গ্রেট টিচার পেনেল, অনেক বড় একটা অনেক ভালো টিম করা হয়েছে, হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তো বলো এটা কত আসে। ছিয়াশি দশমিক এক পাঁচ চার। এন্ট্রপির এককটা আশা করি মনে আছে, এন্ট্রপির এককটা হচ্ছে আমাদের জুল/কেলভিন। এখন সেকেন্ড কেসে কি বললো যে কিছু সময় পর বরফ গলা পানির যে তাপমাত্রা সেটা 0 থেকে কোথায় গেছে, 5 ডিগ্রিতে চলে গেছে। তো এই ব্যাপারটা, তো যদি কখনো তাপমাত্রা চেঞ্জ হয়ে যায়, তো সেকেন্ড কেসটা যদি কখনো টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়, আমরা এন্ট্রপির কোন সূত্র ইউজ করি মনে আছে? এটা হচ্ছে MS লন T2/T1। আচ্ছা এম ভরটা হচ্ছে 0.07 কেজি, এস এখন কি হয়েছে 5 ডিগ্রিতে গেছে। 5 ডিগ্রিতে গেলে এটা কি হবে, অবশ্যই আমাদের বরফটা গলতে হবে, বরফ গলে পানিতে কনভার্ট করতে হবে, তখন এটা হবে। তখন তাহলে এই আপেক্ষিক তাপটা কিসের? এই আপেক্ষিক তাপটা পানির। তো পানির আপেক্ষিক তাপটা কত? এটা 4200 ইন্টু LN। টি2টা কত? 5 ডিগ্রি বলছে কোয়েশ্চনে। আচ্ছা 5 ডিগ্রি মানে কত? 278, রাইট। আর ডিভাইড বাই T1 হচ্ছে 0 মানে হচ্ছে 273। এখন এটা ক্যালকুলেশন করে বলো এটা কত আসে। তো 5.336 জুল/কেলভিন। সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে DS1 ইজ গ্রেটার দেন DS2। তাহলে তোমাকে সহজ ভাষায় বলতে হবে যেহেতু আমাদের প্রথম ক্ষেত্রে আমাদের এন্ট্রপিটা বেশি, তাহলে ওইটার কারণে আমাদের পরিবেশের উপর অধিক প্রভাব পড়বে, এবং এটা হচ্ছে আনসার। আদর্শ তাপমাত্রা ও চাপে রাখা একটা সিলিন্ডারে 1 মোল হিলিয়াম গ্যাস রাখা আছে, ভেরি গুড। পরবর্তী তথ্য, হিলিয়ামের আয়তন প্রথমে সমস্যা প্রক্রিয়ায় এবং পরে রুদ্ধতাপী প্রক্রিয়ায় 1.5 গুণ করা হলো। তো কোয়েশ্চেনে গণঙে বলছে আমাদের
রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসের চূড়ান্ত চাপ বের করতে হবে। তো এই জন্য আমাদের যে কাজটা থাকে অ্যাকচুয়ালি আমাদের কি কি ডাটা আছে সেই অনুসারে আমরা বের করি। তো ফার্স্ট আদর্শ তাপমাত্রা। আচ্ছা, আদর্শ তাপমাত্রা মানে বোঝায় 0 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচারকে বোঝায়, বা এটাকে বলা হয় 273 কেলভিন। আদর্শ চাপ বলতে কি বোঝায় জানো? আদর্শ চাপ বলতে বোঝানো হয় 1 অ্যাটমসফিয়ার প্রেশার। তো অ্যাটমসফিয়ারিক প্রেশার, এই এটিএম এটা কোনো এসআই একক না, এসআই এককটা হচ্ছে প্যাসকেল। তো এই কনভার্সনটা অবশ্যই মাথায় রাখতে হবে যে 1 এটিএম ইকুয়ালস টু 101 325 প্যাসকেল, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো বলছে হিলিয়াম গ্যাস আছে, রাইট? তো প্রথমে আমরা কি করছি, আয়তন প্রথমে সমস্ত প্রক্রিয়া এবং পরে রুদ্ধতাপ প্রক্রিয়ায় আমরা এত গুণ করা হয়েছে। তাহলে আমি ধরে নিলাম যে V1 এইটা সমান সমান যদি V হয়, তাহলে আমরা রুদ্ধতাপ প্রক্রিয়া এটা আয়তন কত গুণ করছি, 1.5 গুণ। আগে যেটা ছিল, আদিতে যেটা ছিল সেটার 1.5 গুণ করা হয়েছে। এখন আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এইটা চূড়ান্ত চাপ বের করতে হবে। চূড়ান্ত চাপ বের করার জন্য কোনটা অ্যাপ্লাই করতে পারি? আমরা যেটা অ্যাপ্লাই করতে পারি, আইএস এইটা অ্যাপ্লাই করা যায় যে এটা তো আমি P1 ধরে নিতে হবে, তার কারণ এটা হচ্ছে আদি চাপ, এটা আমাকে P1 ধরে নিতে হবে। তো চূড়ান্ত চাপ বের করার অনেকগুলো ওয়ে আছে। সেক্ষেত্রে তুমি এইটাকে তাপমাত্রা ধরেও করতে পারো, আবার তুমি চাপটাকে হিসাব করে, আমি বলি কোনটা, এইটা করে ধরে করা যায় P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2 P2 টু দি পাওয়ার গামা। এইটা ইউজ করে খুব সহজেই করা যায়। তো কিভাবে করা যায়? আমাদের দরকার P2, তাহলে P2 সমান আমরা বলতে পারি যে V1/V2 হোল টু দি পাওয়ার গামা ইন্টু P1। এটা দিয়ে খুব সহজে করা যায়। তো V1টা হচ্ছে V, V2 হচ্ছে 1.5V। গামার মানটা কত? হিলিয়াম গ্যাস, গ্যাসটা কি হিলিয়াম, হিলিয়াম কত পারমাণবিক গ্যাস? 1 পারমাণবিক গ্যাস। 1 পারমাণবিক হলে গামার মানটা কত হয় জানো? 1.67 ইন্টু P1 কত বলছে? P1টা আমি এটিএমেই রাখি, এটিএমে রাখলে কি হবে, এটা আনসারটা এটিএমেই আসবে, 1 রাখলাম। তো ভিভি কাটা, এটা ক্যালকুলেশন করলে আনসার চলে আসার কথা। এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো। তো এটা আসতেছে 0.50880। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে গ নং এর আনসার। তো এখন ঘ নংটা করতে হবে। ঘ নংটা আমাদের বলে যে উদ্দীপক অনুযায়ী কোন প্রক্রিয়ায় বেশি কাজ সম্পন্ন হয়েছে। আচ্ছা, এটা করার জন্য কি করতে হবে? আনসারটা ইজ ভেরি সিম্পল। এখানে দুইটা প্রক্রিয়ার কথা বলা হয়েছে। আমাদের সরাসরি উদ্দীপকে বলে দিছে প্রথমে সমস্যা প্রক্রিয়া করছে, তারপর রুদ্ধতাপী প্রক্রিয়া। তো দুইটা প্রক্রিয়ার কথা স্পেসিফিক্যালি বলে দিছে। তো একবার সমস্যা প্রক্রিয়াকৃত কাজ বের করতে হবে, আরেকবার রুদ্ধতাপী প্রক্রিয়াকৃত কাজ বের করতে হবে। তারপর কম্প্যারিজন, তুলনা করব। তো প্রথমত সমস্যা প্রক্রিয়া করা যাক। তো ঘ নং এটা। তো সমস্যা প্রক্রিয়াকৃত কাজটাকে আমরা W1 ধরে নিলাম। সো সমস্যা প্রক্রিয়ায় কৃতকাজের সূত্রটা কি ছিল তোমাদের কি মনে আছে? আমি তো প্রমাণ সহ দেখাইছি, আমি কিন্তু প্রমাণ সহ এগুলো দেখাইছি। তো এখন যদি বলো পারো না, এটা অ্যাকচুয়ালি অনেক বেশি হতাশা করবে। এবার সূত্রটা ছিল nRT লন V2/V1। আচ্ছা, n মূল সংখ্যা কত? মূল সংখ্যা কি উদ্দীপকে দিছে? আদর্শ তাপমাত্রা চাপে 1 মোল, এই দেখো এটা হচ্ছে মূল সংখ্যা 1 মোল। তাহলে n এর মান হচ্ছে 1 মোল, এটা তো উদ্দীপকে বলে দিছে। তাহলে এটা 1 মোল ইন্টু আর, এটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। তো মোলার গ্যাস ধ্রুবকের মানটা হচ্ছে 8.314। অবশ্যই এসআই একক, তো এসআই এককে 8.314। তোমরা যারা পরিবেশ রসায়ন পড়বা, তোমরা আরেকটা এককে পড়বা, সেটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে, সেটার ভ্যালু একটু মাথায় রাখতে হবে। বাট 8.314 ফিজিক্সের জন্য 8.314 জাস্ট। ইন্টু টেম্পারেচার, টেম্পারেচারটা কত? লাস্ট পেজে একটু যাই, বলছে আদর্শ তাপমাত্রা। আদর্শ তাপমাত্রা সম্পর্কে আমি কি বলছিলাম? এটা মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, এটা। তো 273 ইন্টু লন V2/V1। V2 ছিল 1.5V, V1 হচ্ছে V। ভি ভি কাটা দেন তখন। এখন এই জিনিসটা যদি ক্যালকুলেশন করেন, আপনি আনসারটা পেয়ে যাবেন। এখন আপনি আমাকে জানান এটা কত আসে।
919.85 যোগ, আচ্ছা। এখন সেকেন্ডটা হচ্ছে ডাব্লিউ টু বলতে রুদ্ধতাপী প্রক্রিয়াজাকৃত কাজ। আচ্ছা, রুদ্ধতাপী প্রক্রিয়াজাকৃত কাজ সেটার সূত্র ছিল যে এন আর ডিভাইড বাই 1 - গামা ইন্টু T2 - T1, এটা দিয়ে করা যেত। কিন্তু এটা দিয়ে করার ক্ষেত্রে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে T1 T2 তো দুইটাই থাকতে হবে। তো আমাদের কাছে T1টা আছে। T1টা কি? 273 কেলভিন। T2টা কি আছে আমাদের কাছে? নাই, নাই, নাই। এটা বের করতে হবে। তো এটা কিভাবে বের করতে পারি? এটা বের করার জন্য আমরা V1 V2 মানে যে কোনো সূত্র আমরা ইউজ করতে পারি, কারণ আমাদের কাছে ডাটা আছে। আমি ইজিএস সূত্রটা ইউজ করি। ইউজ কোনটা? আমি এটা ইউজ করব, যে এটা T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 V টু দি পাওয়ার গামা মাইনাস 1। তো আমার টার্গেটটা হচ্ছে T2 বের করতে হবে। তো T2 এর যে বের করি, T2 বের করলে কি আসবে? যে আমাদের V1 বাই V2 একসাথে কম্বাইন্ডলি হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু T1। তাহলে এটা কত আসছে? V ডিভাইড বাই 1.5 V হোল টু দ্য গামা। তো গামার মানটা কত? হিলিয়াম গ্যাস এক পারমাণবিক, তো 1.67 মাইনাস 1 ইন্টু T1 273। ওকে, ফাইন। তো ভি ভি কাটা। এখন এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই আমাদের T2 এর মানটা। তো এটা আমাকে একটু বলো ক্যালকুলেশন করে। হুম। কেউ কি ক্যালকুলেশন করছো? তো 208.06 আমার মনে হয় তুমি ছাড়া আর কেউ ক্লাস করতেছে। জিরো বের হয়ে গেছে। এখন আমরা W2টা বের করব। W2 ইকুয়ালস টু NR ডিভাইড বাই 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1। N মানে হচ্ছে 1 মোল, R 8.314 ডিভাইড বাই 1 মাইনাস গামা, গামার মান 1.67 ইন্টু T2 which is 208.06 মাইনাস T1 273। এইটা ক্যালকুলেশন করো, জাস্ট আনসারটা চলে আসবে। এটা ক্যালকুলেশন করো ফার্স্ট।
805.5 জুল। ক্যালকুলেশন ঠিক আছে। কোয়েশনটা ছিল কোন প্রক্রিয়ায় বা কোন ক্ষেত্রে আমাদের কৃতকাজটা বেশি হবে। তো এখানে দেখো কৃতকাজ 919.85, এখানে কৃতকাজটা এত, মানে আমাদের অবশ্যই W1 ইজ গ্রেটার দেন W2। তাহলে আনসারটা বাংলা এভাবে লিখতে হবে যে সমস্যা প্রক্রিয়ায় আমাদের কৃতকাজটা বেশি হবে। নেক্সট সিকিউয়ে যাওয়া যাক। এটা বেশ ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। এটা একটা কার্নো ইঞ্জিনে একটা গ্রাফ দিয়ে দিছে। আচ্ছা, ভালো কথা। সি বিন্দুতে চাপ কত? ফার্স্ট গণঙে যে কোয়েশ্চেন, সি বিন্দু হচ্ছে এই বিন্দুতে চাপটা কত? ব্যাপারটা কি হয়ে থাকে অ্যাকচুয়ালি এইখানে, তোমার কিভাবে এটা করতে পারে? দেখো, এ থেকে বি প্রক্রিয়া গেছে, চাপেরটা চেঞ্জ হয়েছে, বি থেকে সিতে গেছে, সেখানে কিন্তু চাপেরটা চেঞ্জ হয়েছে। তো চাপ রিলেটেড কোনো ডাটা দেয়া আছে কিনা প্রথমত সেটা আমাদের দেখতে হবে। তো আমরা যেটা ফোকাস করব, ফোকাস কোথায় করব? ফোকাস আমাদের এইখানে এই প্রসেসটাতে করতে হবে। এই প্রসেস অন্য কালার দেখ, হাইলাইট হয়। এই যে প্রসেস, এই যে বি থেকে সিতে যাচ্ছে সেখানে। তো এই যে বি বিন্দুতে একটা প্রেসার দিয়ে দিছে অলরেডি, বিতে প্রেসার, এই যে বি বিন্দুতে যে প্রেসার, তো বি বিন্দুতে যে প্রেসার সেটা কি বলছে? সেটাকে যে আমি P1 ধরি, সেটা হচ্ছে 4.6 ইন্টু 10⁵। এখানে একক বলছে নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার যে কথা, প্যাসকেল ওই একই কথা। আবার বলি নিউটন পার মিটার স্কয়ার যে কথা, প্যাসকেল ওই একই কথা। এটা কেন? বেসিক্যালি প্রেসার মানে হচ্ছে ফোর্স ডিভাইড বাই, এটাকে কি বলে, আমি এটাকে আয়তন বা সারফেস এরিয়া যেটাই বলি। তো ফোর্স হচ্ছে নিউটন, আর এটা হচ্ছে মিটার স্কয়ার, তাই নিউটন পার মিটার স্কয়ার, আর এটাকে একত্রে আমরা প্যাসকেল বলে থাকি। ওকে ফাইন, এটা হচ্ছে P1। তো আমরা সি বিন্দু যেটা পাবো, এটা আমি P2 ধরে নিলাম, এটা আমি P2 ধরে নিলাম, এটা আমাকে বের করতে হবে। আর কি কোনো ডাটা দেওয়া আছে কিনা সেটা একটু ফোকাস করতে হবে। প্রথমত বি থেকে সিতে যে প্রক্রিয়া সেটা হচ্ছে রুদ্ধতাপের প্রক্রিয়া। তো এই রুদ্ধতাপের প্রক্রিয়া এটা T1 দিয়ে দিছে, আবার Q1ও দিয়েছে। তো T1টাকে কাজে লাগাই। T1 হচ্ছে আমাদের 1100 কেলভিন, এটা 1100 কেলভিন দিয়ে দিল। এখন বি থেকে সিতে যেটা আছে ওইটা রুদ্ধতাপের একটা প্রক্রিয়া। সো রুদ্ধতাপের প্রক্রিয়ার ক্ষেত্রে যে সূত্রগুলো আছে ওইগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে। তো কোন সূত্র আমাদের মাথায় আসে? আমার মাথায় একটাই আসলো, সেটা হচ্ছে আমাদের P1, P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়ালস টু 2 P টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। আচ্ছা, T2টা কই? এই বি থেকে সিতে যখন গেছে তখন এটা T2টা 550 কেলভিন হয়ে গেছে। তো এইখান থেকে এখন আমাদের P2টা বের করতে হবে। তো P2টা বের করা ট্রাই করা যাক। তো আমরা ফার্স্টলি যেটা একটু করতে পারি সেটা হচ্ছে এই যে একটা জিনিস, যে P টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়ালস টু যে T1 বাই T2 ইন্টু P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। এখন একটা কোয়েশন থাকে, ভাই P2 কিভাবে বের করব? বুঝতেছি না। P2 কিভাবে বের করবো এটা বুঝতেছি না, আমার মাথায় কোয়েশ্চেন আসছে, ভাইয়া এটা কিভাবে করব? এটা কারণ P2 উপরে এত বড় একটা পাওয়ার দিছে, এটা তো পসিবল হয় না। এটা ব্যাপারটা হচ্ছে এইটা, যে এটা উভয় পক্ষে এটা গামা রুট তুমি দিয়ে দিবা, উভয় পক্ষে গামা রুট দিয়ে দিবা। গামা রুট দিলে যেটা হবে যে P2 ইকুয়ালস টু T1 বাই T2, এটা উপর একটা গামা রুট আসবে, গামা এই রুটে 1 মাইনাস গামা বাই গামা। আর একটু সুন্দর করে লিখতে হবে যে 1 মাইনাস, তো ইকুয়ালস টু, একটু দূরে দিলাম, 1 মাইনাস গামা বাই গামা, এটা কোসাইন ইন্টু P1। এই গামা রুটের কারণে কি হয়েছে, এই গামাটা চলে যাবে, এই পাওয়ারটা চলে যাবে, জাস্ট P1 থাকবে। তো জাস্ট মানগুলো বসিয়ে দিবা। আচ্ছা, গামার মানটা কত? যখন কোয়েশ্চেনে গামার মানটা উল্লেখ করা থাকবে না তখন ধরে নিতে হবে গামার মান 1.40। তো গামার মান 1.40 এখানে বসাবো, T1 T2 আছে, P1 আছে, সবগুলা বসাবো। বসালে যেটা পাবো সেটা হচ্ছে আনসার। এটা করলাম না, এত প্যাসকেল। প্রতিটি ধাপে এনট্রপি হিসাব করে ইঞ্জিনটির প্রত্যাগামিতা কি যাচাই করা সম্ভব। আচ্ছা,
এটা করার উপায়টা হচ্ছে আমাদের প্রতিটা ধাপে এন্ট্রপি বের করতে হবে। এন্ট্রপি বের করার পর যদি মোট এন্ট্রপি ডিএস সমান সমান যে জিরো হয়, অবশ্যই প্রত্যয়গামী ইঞ্জিন হবে। তো এটা এইচডাব্লিউ। তো এরপর 4 নং যে সিকিউ আছে ওইটা, তো 4 নং সিকিউটা মাচ ইন্টারেস্টিং, এটা একটু করানোর মতো ম্যাথ। এবি পথে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করতে হবে। এ থেকে বি পথে 50 ডিগ্রি সেলসিয়াস একটা তাপমাত্রা আছে, ওইটা এখানে যেটা ধরা হয়ে গেছে সেটা হচ্ছে এ 50 ডিগ্রিতে যখন আছে এটা একটু বাষ্পভূত অবস্থা। তো এখানে একটা স্ট্রেইট একটা ব্যাপার আছে, তো 50 ডিগ্রির ক্ষেত্রে এখানে একটা স্ট্রেইট ব্যাপার। তো বলছে চিত্রে 1 গ্রাম পানির তরল হতে বাষ্প হবার 2টি স্তর দেওয়া আছে। আচ্ছা দেখো, এ থেকে বিতে এখানে বোঝানো হয়েছে এ থেকে বিতে টোটালটা একটা বাষ্প আছে। তো বাষ্প আছে টোটালটা, যখন 50 জিনিসটা এখানে পৌঁছে গেল বি পয়েন্টে, তখন আস্তে আস্তে এটা তাপমাত্রা বেড়ে সেটা বাষ্পে পরিণত হওয়া শুরু করলো। ওকে ফাইন। সো এটা করার উপায়টা হচ্ছে এবি পথে এন্ট্রপির পরিবর্তনটা কিভাবে বের করব। টিএস ইকুয়ালস টু এটা এম এল ভি বাই টি, এটা জাস্ট ইউজ করব। তো এমটা হচ্ছে আমাদের 1 গ্রাম, 1 গ্রাম মানে হচ্ছে 10⁻³ কেজি। এলভি এটা আমরা 22,68,000 সিম্পলি ইউজ করব, ডিভাইড বাই আমাদের টেম্পারেচারটা কত, 50 ডিগ্রি, রাইট? তো 50 ডিগ্রি, তো 50 ডিগ্রি মানে হচ্ছে 273 প্লাস 50 যোগ করবো 303, 13, 23, 323। এইটা যদি ক্যালকুলেশন করি জুল পার কেলভিন এটা চলে আসবে। আচ্ছা, একটু ফাস্ট গেলাম, কি করব, একটু ফাস্ট যাচ্ছি। বিডি পদে অন্তঃস্থ শক্তি নির্ণয় করা সম্ভব কিনা। আচ্ছা, বিডি পদে অন্তঃস্থ শক্তি নির্ণয় করা সম্ভব কিনা, কিভাবে বের করবো? আচ্ছা, অন্তঃস্থ শক্তি মানে কি বোঝায়? প্রথম কথা, অন্তঃস্থ শক্তি মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? আমি এখন একটু ফাস্ট যাবো, কোনো এইচ ডাবল দিয়ে দিব, আমি এটা এইচ ডাবল দিব। আচ্ছা, একটু আমি হিন্ট দিয়ে দিই। হিন্টটা হচ্ছে অন্তঃস্থ শক্তি কিভাবে বের করব, এটার জন্য ক্লসিয়াসের বিবৃতি ইউজ করতে হবে, হুইচ ইজ ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। আমাদের আলাদাভাবে ডিডাব্লিউ বের করতে হবে, আলাদাভাবে ডিকিউ বের করতে হবে, তারপর সেগুলো এইখানে বসে আমরা ডিউটা বের করবো। তো ডিডাব্লিউ বের করার উপায়টা কি? ডিডাব্লিউ বের করার উপায়টা হচ্ছে এখানে বাষ্পের আয়তন 17 সিসি দিছে, তো ডিডাব্লিউ সমান মান আমরা জানি পিডিভি। তো প্রেশারটা এখানে দেয়া আছে, প্রেশারটা কোথায়, কই আছে? দেখো এখানে প্রেশারটা পানির তরল হতে বাষ্পে দেওয়া 2টি স্তর আছে, বাষ্পের আয়তন 17 সিসি। তো ডিভি এর মানটা এখানে 1700 দিয়ে দিছে, ডিভি এর মানটা কি দিছে 1700, আর এখানে প্রেশারের মানটা কত বসাবো? তো সেটা আমাদের একটু কোয়েশ্চনে খুঁজতে হবে। এই বরাবর তাপমাত্রা, এই বরাবর তাপে একটা লেখা দিয়ে দিছে। বেসিক্যালি এখানে প্রেশারটা যদি কখনো দেওয়া না থাকে 1 অ্যাটমসফিয়ার বা স্বাভাবিক চাপে আছে, এইভাবে ধরে নিতে হবে, মানে এখানে 1 atm বা 101, 325 ধরে নিতে হবে। আর ডিকিউটা, ডিকিউ মানে হচ্ছে এমএস ডিটি, এইটা বের করবো। সো এইটা করে আমরা করে নিব। তো এটা এইচডাব্লিউ। যশোর বোর্ড 2022-এ আসছে। আচ্ছা, তো যশোর বোর্ডে 22-এ আসা একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, এটা তো করানো কিছু নাই, এটা তো আমি করাইছি। এইচডাব্লিউ সিয়াম 1 কেজি বরফকে -10 থেকে 30-এ নিয়েছে। তো সামির 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কেজি পানিকে 100 তাপমাত্রা বাষ্পীভূত করে। সিয়াম দামি কত, তার প্রকৃতি বেশি শৃঙ্খল। এই রে, এই টাইপ কোয়েশ্চেন তো করাইছে। তো ঘনংটা করাবো না, কারণ এইটার রাত জ্বলবে আগে। কোনটার আনসার বলছো, কোনটা? 5 নং-এরটা? কোনটার আনসার বলছো? আমি একটু, আচ্ছা, whiteboard, আচ্ছা আমি একটা টাইমার দিচ্ছি।
করা যায়। একটু 1 মিনিট অপেক্ষা করো, 1 মিনিট একটু অপেক্ষা করো। আচ্ছা, গরম লাগতেছে। আচ্ছা, লাস্টেরটা ঠিক আছে, ওকে ফাইন। এই কোয়েশনটা দেখো, ঘ নংটা তোমরা পারবা, আমি গ নংটা বলতেছি। গ নং, জাস্ট কি বলতেছি, গ নং এর কথাটা বলতেছি। তো সামির কি বলছে অ্যাকচুয়ালি, সামির জিনিসটা কি করলো, সামির 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কেজি পানিকে 100 এর বাষ্পে পরিণত করছে। তো প্রয়োজনীয় তাপটা কত? তো প্রয়োজনীয় তাপ আমি যদি বলি কিউ এই ক্ষেত্রে, তাহলে এখানে আমরা এমএসডিটি ইউজ করতে হবে। এমএসডিটি কেন? আচ্ছা, 1 কেজি পানি আছে, পানি আপেক্ষিক তাপ 4200, আর সে আগে ছিল তাপমাত্রা 30, সেই 30 থেকে 100-তে নিছে। 100 কোথায় নিছে? 100 কিন্তু বাষ্পে নিছে। সো 100 এর বাষ্পে নিছে। আচ্ছা, একটু পরে বলতেছি। 100 এর যদি বাষ্পে নেওয়া হয়, তাহলে এটা কিভাবে করতে হবে? বেসিক্যালি প্রথমত যে ব্যাপারটা হয়েছে, তো ফার্স্ট স্টেপে 30 ডিগ্রি পানিকে 100 ডিগ্রি পানিতে নেওয়া হয়েছে, এটা হচ্ছে Q1। তারপর 100 ডিগ্রি পানিকে 100 ডিগ্রি বাষ্পে নেওয়া হয়েছে, এটা হচ্ছে Q2। তো এটা যোগ করে ফেলতে হবে, প্লাস একটা আমাদের এমএলভি যোগ করতে হবে। তো 4200 ডিটি হচ্ছে আমাদের 100 - 30। ক্যালভিন নিতে হবে না, কারণ চেঞ্জটা সেম হয়ে থাকে। প্লাস 1 × LV, যে 22,68,000। এটা ক্যালকুলেশন করো, এটা কত আসতেছে আমাকে একটু জানাও। এবার দুই লক্ষ 94,000, হিউজ এবার একটা তাপ, অনেক বড় একটা তাপ। ওকে, অনেক বড় মাপের একটা তাপ এটা। তো এইটা হচ্ছে গণং এর সলভ। ঘনংটা তোমরা করবা। আচ্ছা, এখন এই 7 নংটা দেখে বলো, এটা কি তোমাদের করিয়ে দেওয়া লাগবে? এটা কি মনে হয় না যে আমরা 1 নং 2 নং এই 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 টাইপ কোয়েশ্চেন আমরা করে আসছি? এটা কি মনে পড়ে না? বলো, এটা কি করিয়ে দেওয়া লাগবে কিনা?
এটা কি করিয়ে দেওয়া লাগবে? আমার মতে এগুলো সবগুলোই তোমরা পারবা। তো সুন্দর করে লিখি ডু। এইটা দেখা যাক। এটা অ্যাকচুয়ালি আমার লাস্ট সিকিউ, এরপর এমসিকিউতে চলে যাবো, কারণ মোটামুটি যা যা করাইছি তোমরা সব পারবা। এরপর আমি বলি, এই কাজটা করার পর তোমাদের কাজ থাকবে নিজে নিজে সিকিউ সলভ করা। কোনোটা আটকালে আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারো, নো প্রবলেম, আমি হেল্প করবো। তো বরিশাল বোর্ড 2022, 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 মোল গ্যাস দ্বারা এটি কার্নো ইঞ্জিন কাজ সম্পাদন করছে। ফাইন। কার্নোচক্রের প্রতিটা ধাপে সংকুচন বা প্রসারণের অনুপাত 1:6। ইঞ্জিনের সর্বনিম্ন তাপমাত্রা নির্ণয় করতে হবে। আচ্ছা, ইঞ্জিনের সর্বনিম্ন তাপমাত্রা বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা ফাইন, ওকে। কার্নো ইঞ্জিন আছে, প্রতিটি ধাপে সংকুচন বা প্রসারণের অনুপাতটা বলে দিছে। আচ্ছা, প্রথমত একটু লাস্ট লাইনে একটু ফোকাস করো। লাস্ট লাইনে এই জিনিসটা সংকুচন প্রসারণ অনুপাত, এইটা দ্বারা কি বোঝায়? এইটা দ্বারা সবসময় মাথায় রাখতে হবে V1 আর V2 এর অনুপাতটা দিয়েছে, সেটা হচ্ছে 1:6, আর কিছু না। এটাই বলছে জাস্ট, ওকে। এটা কনফিউজিং কোনো কিছুই না। আর আর এর মান তো দিয়েছে, গামা এর মানটাও দিয়ে দিছে। আর কি দিছে? এন, মোল সংখ্যা 1 মোল। আর এত তাপমাত্রা, রাইট? তাহলে T1টা এটা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা, বা আমরা বলতে পারি আমাদের সোর্স বা উৎসের তাপমাত্রা, সেটা হচ্ছে 327 ডিগ্রি সেলসিয়াস। এটা কেলভিনে একটু নিয়ে নাও, এটাকে একটু কেলভিনে নিয়ে নাও। কেলভিনের উপর এটা হচ্ছে জাস্ট 273 যোগ করো, 273টা যোগ করো, 273টা যোগ করে সাথে তারপর যত আসে সেটা কেলভিনে চলে আসবে। এটা একটু বলো কত আসে। তো এটা কার্নো ইঞ্জিন ভাবে কাজ করছে। তো আমরা যেটা করতে পারি, হ্যাঁ, আচ্ছা বাবু তো বলো এটা কত আসে, এটা বলো কত আসে। 327 সাথে 273 যোগ করলে কত আসে? 600 কেলভিন। ফাইন। এখন আমাদের কাজটা হচ্ছে T2 বের করতে হবে। T2 বের করার উপায়টা কি? আমরা যখন এখানে গামা দিয়ে দিছে, তখন আমরা শিওর হইলাম এখানে রুদ্ধতাপে কোনো একটা জিনিস আছে, আর V1 V2টাও দেওয়া আছে। আমরা যেটা ইউজ করব, T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 V টু দি পাওয়ার গামা মাইনাস 1। আমরা যদি T2 বের করি, T2 মিনস V1 বাই V2 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 টু T1। তাহলে V1 আর V2 এর অনুপাতটা কত? V1 আর V2 অনুপাতটা হচ্ছে 1:6। এই জিনিসটা মানে হচ্ছে V1 ডিভাইড বাই V2 মানেই এই জিনিসটা হচ্ছে 1/6। 1/6 হোল টু দি পাওয়ার গামা, গামার মান 1.4 মাইনাস 1 ইন্টু T1টা বললো যে 600। এটাকে ক্যালকুলেশন করলে আমরা আনসারটা পেয়ে যাব 293.016 কেলভিন। এই যে আনসারটা পেয়েছে এটাই হচ্ছে আনসার। ওকে ফাইন। ঘন কার্নোচক্রের সমস্যা প্রসারণ এবং সংকোচনের সম্পাদিত কাজের পরিমাণ একই হবে কি না? আচ্ছা, একই হয় কিনা এটা বুঝবো কিভাবে? এটা আমাদের সূত্র অ্যাপ্লাই করে, আর কোনো কাজ নাই। সমস্যা প্রসারণ হলে কি হয়, সমস্যা সংকোচন হলে কি হয়? প্রসারণ, ইস কি হইল হঠাৎ। প্রথমত একটু প্রসারণটা দেখো। প্রসারণ, তো সমস্যা মানে কি? সমস্যা মানে হচ্ছে কৃতকাজ হচ্ছে আমাদের এন আর টি লন V2 বাই V1। তো আর যদি সংকোচন হয় তো এটা হচ্ছে প্রসারণের জন্য। যদি সংকোচন হয় যে সামনেটা মাইনাস হবে, যদি সংকোচন হয় কৃতকাজটা আগেই থাকবে, জাস্ট সামনে একটা মাইনাস এন আর টি লন আমাদের V2 বাই V1। এটা তোমরা ওই এখানে যা সরাসরি সূত্র অ্যাপ্লাই করে করতে পারো,
জাস্ট একটা জিনিস মাথায় রাখবা যে প্রসারণে যেটা থাকবে সংকোচনে সেম কিন্তু কাজই হয়, বাট অ্যাকচুয়ালি আমাদের একটা সামনে একটা ঋণাত্মক থাকে, কারণ এখানে আয়তনটা অ্যাকচুয়ালি সংকুচিত হচ্ছে। ব্যাপারটা যেটা হচ্ছে ঘটে অ্যাকচুয়ালি, যদি প্রসারণের ক্ষেত্রে v1:v2 আমাদের 1:6 হয়, তাহলে আমাদের সংকোচনের ক্ষেত্রে v2:v1 কিন্তু আমাদের v1:v2 সংকোচনের ক্ষেত্রে জিনিসটা জাস্ট উল্টে যায়, উল্টে গিয়ে এটা 6:1 হয়ে যায়। তো আয়তনটা অ্যাকচুয়ালি কমে যায়, তো কমে যাওয়ার কারণে একটা ঋণাত্মক জিনিসটা আসে। ওকে, কিন্তু গাছ কখনো নেগেটিভ হলে অবশ্যই মাথায় রাখতে হবে অ্যাকচুয়ালি এখানে আয়তনটা কমে গেছে। তো এইটা তোমরা নিজে করতে পারবা, করে দেওয়ার মতো কিছু নাই, করে দেওয়ার মতো কিছু নাই। আপাতত বলে এতটুকু বোঝা গেছে কিনা। রুদ্ধতাপের প্রক্রিয়ায় কোন ভৌত রাশি স্থির থাকে এটা তুমি জানো, এন্ট্রপি। রেড কালার, এন্ট্রপি। এত স্থির চাপে কোনো আদর্শ গ্যাসের আয়তন এত মিটার কিউব থেকে প্রসারিত, এত হলো বহিস্থ কাজের পরিমাণ কত তুমি জানো, ডিডাব্লিউ সমান পিডিভি। তাহলে 1 × 10⁵ ইন্টু আমাদের 0.05 মাইনাস 0.04, এটা ক্যালকুলেশন করো। সো 1 × 10⁵ ইন্টু 0.05 মাইনাস 0.04 মানে 0.01, এটা 1000 জাস্ট চলে আসে। কত আসবে? 1000 জুল। তারপর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এটা কি ধরনের প্রক্রিয়া? দুনিয়া যত অপ্রত্যাবর্তী, সে হচ্ছে প্রথমত স্বতঃস্ফূর্ত, মানে হচ্ছে যে সকল প্রক্রিয়া নিজেই সংগঠিত, এটা একটা অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, সিস্টেমে তাপগতি সমতা বজায় রাখে না। আর এটা দ্রুত না, তাহলে এখানে 2 আর 3 সঠিক। উন্মুক্ত সিস্টেমে পরিবেশের মধ্যে আদান প্রদান করা হয় কোনটি? উন্মুক্ত মানে হচ্ছে এখানে ভর এবং শক্তি দুইটাই হবে। আয়তন অপরিবর্তিত রেখে কোনো গ্যাস যদি কিছু তাপ প্রয়োগ করা হয়, তাহলে ওই গ্যাসের ক্ষেত্রে কী হয়? আয়তনটা অপরিবর্তিত রাখছে, আয়তনটা সেম রাখা হয়েছে। কোনো গ্যাসে তাপ প্রয়োগ করা হয়, তাহলে এখানে চাপটা বৃদ্ধি পাবে, গতিশক্তি বৃদ্ধি, তাপমাত্রা তিনটাই বৃদ্ধি পাবে, জাস্ট আয়তনটা ফিক্স থাকবে। এম ভরে এবং এ সাপেক্ষিক তাপের কোনো বস্তু উচ্চ তাপমাত্রা T1 নিম্ন T2 তে পরিবর্তিত হলে এন্ট্রপির পরিবর্তন ms ln T2 মাইনাস ln T1, রাইট? এন্ট্রপির এককটা হচ্ছে এখানে জুল পার কেলভিন। সমস্যা প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হলো এ প্রক্রিয়ার তাপমাত্রা স্থির থাকে, এ প্রক্রিয়ার ডিকিউ সমান কি মাইনাস ডিডাব্লিউ হয়? ডিকিউ সমান ডিডাব্লিউ হয়ে থাকে, কারণ ডিউ এর মানটা 0, তো ডিকিউ সমান ডিডাব্লিউ হয়। এ প্রক্রিয়ার সিস্টেম ও পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান হয়, অবশ্যই হয়, তাহলে এখানে 1 আর 3 সঠিক। থার্মোমিতিক মূল সমীকরণ এখানে কোনটি? খেয়াল করে দেখো এখানে কোনটা সঠিক হবে। যদি আমরা খেয়াল করে উপরে x থিটা মাইনাস x আইস, ওকে, আমি যদি সবগুলো খেয়াল করি, উপরে x টি মাইনাস x আইস, এটা জীবনেও হবে না। তারপর এই ক্ষেত্রে যদি খেয়াল করি x টি মাইনাস x আইস, এটাও হবে না। তাহলে এখানে x থিটা মাইনাস x আইস দুইটাই আছে, ওকে। মৌলিক পার্থক্য নিচেই হবে, যেখানে বি নাম্বারটা সঠিক। আর্গন গ্যাসের ক্ষেত্রে গামা 5/3 হলে স্থির আয়তনে মূল আপেক্ষিক তাপ কত? আর্গন গ্যাসের ক্ষেত্রে গামা মানটা এত দিচ্ছে, এটা ডিটেইলস একটা ম্যাথ, আমি এটা নেক্সট পেজে করি। আমাদের স্থির আয়তন সিভি এর মানটা বের করতে হবে। সো গামার মানটা বলেছে 5/3, রাইট? তাহলে আমরা জানি যে আমাদের CP/CV এইটা মানে হচ্ছে আমাদের গামা, তাহলে আমরা বলতে পারি গামা CV এইটার সমান হচ্ছে CP, রাইট? তাহলে CP মাইনাস CV এইটার সমান সমান আমরা আর জানি, তো এই CP এর পরিবর্তে আমরা গামা CV বসিয়ে দিলাম, মাইনাস CP ইকুয়ালস টু আর। তাহলে আমাদের CV ইকুয়ালস টু হচ্ছে গামা মাইনাস 1 ইকুয়ালস টু আর। তাহলে কি পাওয়া যাচ্ছে? আমরা বলতে পারি যে CV ইকুয়ালস টু আর ডিভাইড বাই আমাদের গামা মাইনাস 1, রাইট?
আর ডিভাইড বাই গামা মাইনাস ওয়ান। আর ডিভাইড বাই গামার মানটা 5/3, তো 5/3 মাইনাস ওয়ান, এটা ক্যালকুলেশন করো, তাহলে দেখা যাবে কত আসতেছে। এটা নিচে আসতেছে 2/3 টু আর, তাহলে পাওয়া যাচ্ছে 3/2r। এটা হচ্ছে সিভি এর মানটা। কোয়েশনে আমাদের সিভি এর মানটাই চাইছিল, তো সিভি এর মানটা আসছে 3/2r। রেফ্রিজারেটর তাপগতিবিদ্যা কোন সূত্রের ভিত্তি নির্ণীত হয়? এটা হচ্ছে দ্বিতীয় সূত্রের উপর ভিত্তি করে। রুদ্ধতাপের পরিবর্তন দ্রুত সংঘটিত হয়, অপরিবাহী পাত্রে সংঘটিত হয়। 1 আর 2 সঠিক, 3 নম্বর ভুল, তাহলে 1, 2 সঠিক। তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রের সমান্তর রূপ কোনটা দেখা যাক। সো প্রথম সূত্রটা হচ্ছে আমাদের dq গোজ টু du প্লাস dw, দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমাদের ds ইকুয়ালস টু আমাদের dq বাই t। তাহলে আমরা বলতে পারি dq ইকুয়ালস টু আমাদের tds, রাইট? তাহলে তুমি এই dq এর পরিবর্তে tds যদি বলা যায় tds ইকুয়ালস টু আমাদের du প্লাস dw, তাহলে কি পাওয়া যাচ্ছে? ফার্স্ট খেয়াল করো, তো এই প্রথম রূপটা যদি খেয়াল করো, এটা যদি পেতে চাও বলতে পারো যে dw এইটা সমান সমান আমাদের tds মাইনাস du, রাইট? এটা একটু সরিয়ে লিখতে হবে, dw ইকুয়ালস টু আমরা tds মাইনাস du, এটা প্রথম রূপ পাওয়া গেছে। দ্বিতীয় রূপ du সমান, তো duটা এক পাশে রাখো, ওইটা অন্য পাশে নিয়ে নাও, তারপর w সমান tds মাইনাস cvdt। সো dw সমান, তো দেখো আমাদের কি আছে, tds আছে মাইনাস du আছে, ওই du এর পরিবর্তে n cvdt, যদি n যদি 1 মোল হয় তাহলে cvdt বলা যায়। তাহলে 1, 2, 3 তিনটাই সঠিক, তিনটাই কিন্তু পাওয়া যাবে, তাহলে 1, 2, 3 তিনটাই সঠিক। তাপগতীয় ক্ষেত্রে প্রযোজ্য সমস্যা প্রক্রিয়া du সমান 0, ঠিক আছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া dw সমান মাইনাস du, এইটাও ঠিক আছে। আর সমায়তন হলে dq সমান du, ঠিক আছে। 1, 2, 3 তিনটাই সঠিক। এটি কারণ যে হিমাঙ্ক স্ফুটনাঙ্কের মধ্যে কার্যরত যদি হয়, হিমাঙ্ক মানে কি? হিমাঙ্ক T1 100 ডিগ্রি সেলসিয়াস। হিমাঙ্ক মানে যে তাপমাত্রায় গলে যায়, তাহলে যে তাপমাত্রায় গলে সেটা 0 ডিগ্রি সেলসিয়াস। আর হিমাঙ্ক যে তাপমাত্রায় ফুটে, স্ফুটাঙ্ক যে তাপমাত্রায় ফুটে 100। সে কার্যত ইঞ্জিনের দক্ষতা কত? জাস্ট ইটা ইকুয়ালস টু 1 - T2 বাই T1 ইন্টু 100% ক্যালকুলেশন করবা। আর এগুলো কিন্তু কেলভিনে নিবা, মানে নিচে T1টা হচ্ছে 273 কেলভিন, আর T2 এটা হচ্ছে আমাদের 373। এটা ক্যালকুলেশন করে দেখবা 26.1 মানে 8% চলে আসবে। প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি কি থাকে? প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপিটা আমাদের শূন্য হয়। এন্ট্রপি শূন্য হয় না, এন্ট্রপি শূন্য হয়, বাট এন্ট্রপিটা স্থির থাকে। এরপরে কোন সিস্টেমের কর্তৃকৃত কাজ শূন্য, সিস্টেম কর্তৃকৃত কাজ শূন্য, এটার মানে কি বোঝাচ্ছে? এরা বাচ্চারা বা বেঁচে আসো, আপনারা কি জীবিত আছেন? নাকি আমি নিজে পড়াচ্ছি? আচ্ছা, কোন করলে না করলে নাই, আমি বেশি আশাবাদীও না তোমাদের কাছ থেকে। কোন সিস্টেম কর্তৃক কৃতকাজ শূন্যের অর্থটা কি? কৃতকাজ কর্তৃক শূন্য মানে হচ্ছে আমাদের সিস্টেমটা নিজে কাজ করছে, মানে এর আয়তনটা বৃদ্ধি পাইছে। চাপ স্থির কিন্তু আয়তন বৃদ্ধি পায়, চাপ স্থির কিন্তু আয়তন কমে যায়, আয়তন স্থির কিন্তু চাপ বৃদ্ধি পায়, চাপ আয়তন তাপমাত্রা বৃদ্ধি পায়। ওকে, এইখানে যদি বেসিক্যালি তুমি যে জেনারেল চিন্তা করো, চাপ আয়তন তাপমাত্রা তিনটাই বৃদ্ধি পাবে, এটা ঘন সঠিক হওয়া উচিত বেসিক্যালি। বাট এইখানে এটা হচ্ছে কথা, চাপ এবং আয়তন দুইটা একসাথে বৃদ্ধি পেতে পারে না। বাট তাহলে এখানে বেসিক্যালি এ নাম্বারটা কারেক্ট হবে, কারণ চাপ বাড়লে আয়তন কমবে, এটা ঠিক। ওকে, রুদ্ধতাপ প্রক্রিয়ায় একটি আদর্শ গ্যাসের চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্কটা কোনটা সঠিক এখানকার মধ্যে? ভিডিওতে গামানোসান, এইটার এ নাম্বারটা সঠিক। এটা কিভাবে আসে? আমরা একটা সূত্র শিখছিলাম, সেটা কি মনে আছে কিনা জানি না। সূত্রটা ছিল আমাদের যে আমাদের P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়ালস টু T2 P টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। এখন উভয় পক্ষে জাস্ট গামা রুট করে ফেলো, মানে এখানেও গামা রুট, ইকুয়ালস টু উভয় পক্ষে এখানেও গামা রুট করবা, তাহলে T2 P টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। তাহলে এটা এরকম পাবা, T1 টু দি গামা P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইকুয়ালস টু T টু দি পাওয়ার গামা
p⁻1 - গামা এইরকম পাওয়া যায়। তো ওই ফর্মটা হচ্ছে এটা। তো ওইটাই এখানে তুমি বসিয়ে দিতে পারো চাইলে। তাহলে আমরা কি পাচ্ছি, এই 1 নম্বর সঠিক হয়। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মানটা কত, এটা 1.67 তুমি জানো। ওকে, গেল এটা। কোন ব্যবস্থা পরিবেশ থেকে 50 জুল তাপ শক্তি শোষণ করে এবং পরিবেশের উপর 20 জুল কাজ সম্পাদন করে, এতে ব্যবস্থার অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা কত? খুবই সিম্পল। 50 জুল তাপ শক্তি, তার আমরা বলতে পারি যে ডিইউ সমান ডিকিউ মাইনাস ডিডব্লিউ। ডিকিউ এর মান হচ্ছে 50 জুল, ব্যবস্থা নিজে নিজে নিচ্ছে, মাইনাস ডিডব্লিউ 20 জুল কাজ, তাহলে এখানে 30 জুল। এটা হচ্ছে আনসার। রুদ্ধতাপের প্রক্রিয়া এনট্রপি অপরিবর্তিত থাকে, ঠিক আছে। তারপরে আদান প্রদান করে, ঠিক আছে। তাপমাত্রা পরিবর্তন ঘটে না, এরকম হয়, তাপমাত্রা চেঞ্জটা ঘটবে, তাহলে 1, 2 সঠিক। পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মানটা কত, 1.41। প্রত্যাবর্তী প্রক্রিয়া, এটা কি রকম প্রক্রিয়া? আচ্ছা, প্রত্যাবর্তী মানে কি? এটা কিন্তু একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, আর কিছু এখানে মিলে না। তো দেখো, কোন একটা তাপ ইঞ্জিনের তাপগ্রাহকের তাপমাত্রা 360 কেলভিন, দক্ষতা এত, তাপ উচিত তাপমাত্রা কত? আমি একটু শর্টকাটে করব, তোমরা বেসিকটা জানো এই জন্য। তাহলে আমরা যেটা বলতে পারি যে 0.4, আচ্ছা 0. যেটা বলা যায়, আমি যেটা বলতে পারি যে 360/T1 এইটা সমান 0.6, এটা সরাসরি বলা যায়। এটা কীভাবে বলতেছি তুমি একটু ভেঙে ভেঙে করো, এই জিনিসটাই আসবে। তাহলে T1 সমান বলতে পারি 360/0.6। তাহলে এই যে 360/0.6 করলে 600 কেলভিন আসবে, 600। ইঞ্জিন দক্ষতা দ্বিগুণ করতে হলে উচ্চ তাপমাত্রা বৃদ্ধি কতটুকু করতে হবে? যদি ইঞ্জিন দক্ষতা দ্বিগুণ করতে চাও, মানে এটা 80% হয়ে যাবে। সো ফার্স্টলি এই কেসে মানে তাহলে বলতে পারি যে, আমি একটু সরাসরি করি, যে আমাদের বলা যায় 360 বাই নতুন তাপমাত্রা যদি T1 প্রাইম হয়, এইটার সমান সমান 0.2। তাহলে আমাদের T1 প্রাইম এটা 360 ডিভাইড বাই 0.2, তাহলে এই 0.6 এর জায়গায় 0.2 করলে 1800। সো 1800 কেলভিন। তাহলে কতটুকু বাড়াতে হবে? বাড়াতে হবে 1800 মাইনাস 600, তাহলে এটা কত, 400 আর 800, তো 1200 কেলভিন। এতটুকু আমাদের বাড়াতে হবে। মানুষ নয় অ্যাকচুয়ালি। কার্নোট চক্রের দ্বিতীয় ধাপে কি হয়ে থাকে? কার্নোট চক্রের দ্বিতীয় ধাপটা হচ্ছে আমাদের রুদ্ধতাপ প্রসারণ। তো এই ক্ষেত্রে আমাদের দেখা যায় আয়তনটা হালকা বেড়ে যায়, তখন চাপ হ্রাস পাবে। আয়তনটা হ্রাস পায় না, আয়তন বৃদ্ধি পায়। বাট এই ক্ষেত্রে তাপমাত্রা যদি একটা ভুল হয়, বাকি দুইটা ঠিক আছে। 1, 2 সঠিক। রুদ্ধতাপীয় প্রত্যাগামী প্রক্রিয়া কোন সিস্টেমে যে তাপগতীয় ধর্ম ধ্রুব থাকে তাহলে তাকে বলা হয় এনট্রপি। তাপের যান্ত্রিক সমতা একক কোনটি? তাপের যান্ত্রিক সমতা এককটা হচ্ছে জুল পার ক্যালোরি। 3টি সিস্টেম তাপগতির সাম্যাবস্থা থাকলে তাদের নিচে কোন রাশিটি একই হবে? 3টি সিস্টেম তাপীয় সাম্যাবস্থা থাকলে তাদের তাপমাত্রা একই হবে। একটি প্রত্যাবর্তী কার্নো ইঞ্জিন যখন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপগ্রাহক থাকে, তখন কর্মদক্ষতা 50%। উচ্চ তাপমাত্রাটা কত? এটা খুবই সিম্পল, খুবই সহজ। আমি যদি সরাসরি করি, আমি এভাবে বলতে পারি যে 300/T1 এইটার সমান সমান 0.5। তাহলে এখান থেকে T1 সমান আসবে 600 কেলভিন। এটা কীভাবে সরাসরি করছি, তুমি এটা ভেঙে ভেঙে কোনো স্কিম আসবে। ইঞ্জিন দক্ষতা 60% করতে হলে এখানে কি কি করতে হবে তুমি জাস্ট টেস্ট করবা, এটা করে দিচ্ছি না, এটা তোমার নিজে করবা, নিজে করো, নিজে করবা, এটা পেরে যাবা। আই গেস লাইভে মানুষ নাই, হয়তো একটু কমেন্ট হইতো, দেখে লাভ নাই। সমস্যা রেখার ঢাল রুদ্ধতাপ রেখার ঢাল থেকে কত গুণ খাড়া আমরা জানি, সেটা হচ্ছে গামা গুণ খাড়া। তো জেনারেলি আমরা কি জানি, রুদ্ধতাপীয় ডাল, রুদ্ধতাপীয় যে এটার ঢাল সমস্যা থেকে গামা গুণ খাড়া, তাহলে সমস্যাটা কত গুণ খাড়া? জাস্ট উল্টা, সেটা হবে 1 গামা, তাহলে এটা হবে আমাদের প্লাস 1 গামা গুণ খাড়া হবে। ওকে, হ্যাঁ বলো। বায়ু মাধ্যমে শব্দ সঞ্চারণ কোন ধরনের প্রক্রিয়া? বায়ু মাধ্যমে যে শব্দ সঞ্চারণ, এটা কোন ধরনের প্রক্রিয়া তা কি জানো?
এটা বেসিক্যালি এটা বই পড়লে পড়ার কথা, বাট আমি যতটুকু জানি এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এটা বই রিডিং পড়বা। রুদ্ধতাপীয় প্রসারণে কোনটি সঠিক? এখানে ডিডাব্লিউ বাহ্যিকা, ডি অন্তত শক্তি পরিবর্তন, ডি উপযুক্ত তাপ। রুদ্ধতাপীয় হলে আমরা যেটা বলতে পারি, রুদ্ধতাপীয় হলে ডিকিউ সমান আমরা জানি ডিইউ প্লাস ডিডাব্লিউ। সো রুদ্ধতাপীয় ক্ষেত্রে এই ডিকিউ এর মানটা 0, তখন এটা হয়ে যায় যে ডিইউ ইকুয়ালস টু মাইনাস ডিডাব্লিউ। তাহলে কোনটা? এইটা কারেক্ট। এটি কার্নো ইঞ্জিন, এত তাপমাত্রা তাপগ্রাহ তখন কর্মদক্ষতা 40%। সো এটা করতে পারবো তোমরা। কীভাবে করা যায় এটা? খুবই সিম্পল। 72 ডিগ্রি সেলসিয়াসে আছে তাপগ্রাহকে। আমি এইভাবে বলতে পারি, এইভাবে বলা যায় যে আমাদের ওকে, তো 72 প্লাস 273 কত আসে? যে আমাদের 72 প্লাস 273, এটা 345, তাহলে উপরে 345, এইটা সমান সমান বলা যায় 0.6। তার T1টা কত আসতেছে? T1টা আসতেছে যে 345 আর ডিভাইড বাই 0.6, 575 এত ক্যালভিন। তাহলে এটা 575 ক্যালভিন। গ্রাহকের তাপমাত্রা স্থির রেখে ইঞ্জিনের 60% দক্ষ করতে, এটাও তোমরা নিজে করবা। এটা ডিটেলস ম্যাথ আমি করে দিচ্ছি, এটা পারবা বলে আমি রেখে দিচ্ছি। কোন অবস্থায় এন্ট্রপি কম থাকে? আমি বলছিলাম কঠিন মাধ্যমে, যখন কঠিন থাকে তখন এন্ট্রপি সবচেয়ে কম থাকে, যখন প্লাজমা থাকে তখন এন্ট্রপি সবচেয়ে বেশি থাকে। তাপগতিবিদ্যার কোন প্রক্রিয়া? গ্যাসের উপর কোনো কাজ করা হয় না। আমরা কোনো কাজ করি না সমায়তন প্রক্রিয়ায়, গ্যাসের উপর কোনো কাজ করা হয় না সমায়তন প্রক্রিয়ায়। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 4 কেজি পানিকে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পীভূত করতে এন্ট্রপির পরিবর্তনটা কত? এটা সহজ। এটা হচ্ছে 4 ইন্টু 22,68,000 এবার বাই তাপমাত্রা 100 মানে হচ্ছে 373। সেটা ক্যালকুলেশন করলে আনসার আসবে। সো সেটা তো করা যায় যে আমাদের 4 গুণ যে 22,68,000 আর ডিভাইড বাই আমাদের 373, 24,371। তো কোনটা ম্যাচিং? কাছাকাছি দেখো, 24,371 যদি করো, 1 2 3 4, সো 2.42 ইন্টু 10⁴ এ নাম্বার কারেক্ট। এটি কার্নো ইঞ্জিন 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 800 জুল তাপ গ্রহণ করে এবং 127 ডিগ্রি সেলসিয়াস তাপ গ্রহণ বর্জন করে। ওকে, ইঞ্জিন কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণটা কত হবে? এটা সহজ, এটা পারবে, এটা পারবে। তারপর পরবর্তী অবস্থায় দক্ষতা পূর্বের কত গুণ, এটাও পারবে। এই দুইটা তোমরা নিজে করবা। তারপরে রুদ্ধতাপীয় পরিবর্তনের সময় আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক কোনটা? রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্কটা এইটা, এ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট। তাপ অন্তরকের আবরণযুক্ত দৃঢ় পাত্রে আদর্শ গ্যাস শূন্য অর্ধ প্রসারণ করা হলো, ফলে নির্ণয় কোনটি ঘটবে? তাপ অন্তরক যদি হয় এটা রুদ্ধতাপ প্রক্রিয়া, এখানে অন্তর শক্তির পরিবর্তন হবে না, অবশ্যই হবে, তাপমাত্রা হ্রাস পাবে, চাপে কোনো পরিবর্তন হবে না, দশা পরিবর্তন হবে। এখানে কোন জিনিসটা হবে খেয়াল করে দেখো। এই আদর্শ গ্যাস দৃঢ় পাত্রে এটি আদর্শ গ্যাস শূন্য অর্ধে প্রসারণ করা হলো, মানে আয়তন বাড়িয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আয়তন যদি বাড়িয়ে দেওয়া হয় কি হবে? চাপটা কি হবে? চাপটা কমে যাওয়ার কথা না? চাপের কোনো পরিবর্তন হবে না, এটা ভুল কথা। চাপের অবশ্যই চেঞ্জ হবে, প্রসারণ হয়েছে তাই চাপটা কমে যাবে। আমি আলটিমেটলি বলতে পারি ওকে অন্তঃশক্তি তাপমাত্রা হ্রাস পাবে, এটা বলা যায়। এত এর সমতুল্য থার্মোডায়নামিক তাপমাত্রা মানে হচ্ছে কেলভিন স্কয়ার তাপমাত্রা, এটা বের করবা নিজে। দুইটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন কোন ধরনের প্রক্রিয়া? এই যে ঘষাঘষি করে তাপ উৎপন্ন করতেছে, এটা অপ্রত্যাবর্তী, কারণ তুমি এটা আগের অবস্থায় কখনোই ব্যাক করতে পারবা না। আমরা যদি আগের অবস্থায় ব্যাক করতে না পারি সেটা অপ্রত্যাবর্তী। যেমন তুমি দুইটা হাতকে তুমি ঘষাইছো, তো একদিকে ঘষাইছো তোমার তাপ উৎপন্ন হয়েছে, অপর দিকে যদি উল্টা ঘষাও সেটা কিন্তু অবশ্যই তোমার হাতটা ঠান্ডা হবে না, আবার গরমই হবে, তো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। নিচে বিবৃতিগুলো লক্ষ্য করো কোন কোনটা সঠিক। যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন তরল বা বায়বীয় রূপে সাম্যাবস্থায় থাকে তাকে ওই পদার্থের তড়িৎ বিন্দু বলে। ঠিক আছে, যে পরিবর্তনের কারণে তাপগতির স্থানাঙ্কের মানে পরিবর্তন হয় সেই পরিবর্তনকে তাপগতিক প্রক্রিয়া বলে। ওকে, কোনো সিস্টেমে শক্তি রূপান্তরের অক্ষমতা বা অসম্ভাব্যতা বা রূপান্তরের জন্য শক্তি অপ্রাপ্যতাকে এন্ট্রপি বলে। তিনটাই সঠিক। এরপরে
রুদ্ধতাপীয় 1 অ্যাটমোস্ফিয়ার চাপে রাখা গ্যাসকে প্রসারিত করে দ্বিগুণ করা হলে যে চূড়ান্ত চাপ হয় সমস্যা প্রক্রিয়া সেই একই চাপ পেতে গ্যাসকে কত গুণ প্রসারিত করতে হবে। আচ্ছা, 1 অ্যাটমিক চাপ আছে, আমরা বলতে পারি যে P2 সমান আমাদের P1 ইন্টু আমাদের V1 বাই V2। তাহলে এটা 1 ইন্টু আমাদের দ্বিগুণ করা হয়েছে, তাহলে এটা হাফ, তাহলে আলটিমেটলি 0.5 ATM পেলাম। তো এই একই চাপকে তুমি রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি রুদ্ধতাপ প্রক্রিয়া যদি পেতে চাও তাহলে গ্যাসকে কত গুণ প্রসারিত করতে হবে। ওকে, তাহলে আমাদের এই ক্ষেত্রেও কিন্তু আমাদের কি হইতেছে, কি হচ্ছে এখানে আমরা বলতে পারি যে P1 টু গামা ইকুয়ালস টু আমাদের P2 V টু দি পাওয়ার গামা। তাহলে এখানে যেটা বলা যায় আমাদের V2 যেটা আছে V2 এর মানটা বের করতে হবে। সো V2 এর মানটা আমরা বলতে পারি যে P1 বাই P2 হোল টু দি গামা ইনটু আমাদের V1, রাইট? এখানে একটা গামা আছে, তো P1 এর মানটা আমরা 1 আর ওইটা 0.5, 1/2, এটা 1 যদি 2 করে 2 পাওয়া যাচ্ছে, 2 টু দি পাওয়ার এখানে 1.4 দিয়ে দিব ইনটু V1। আচ্ছা, 1.4 দেওয়ার কারণটা কি, যখন প্রশ্নে কোনো কিছু বলে দেওয়া থাকে না তখন 1.4, তাহলে আমরা বলতে পারি 1.4 আর এইখানে কত 2, 1.64 ইনটু V1। তাহলে যে আমাদের এখানে কত গুণ একটু খেয়াল করো, সবচেয়ে 1.64টা হচ্ছে এখানে আছে, মানে এত গুণ প্রসারিত করতে হবে। তাহলে এর সবচেয়ে কাছাকাছি মান আমি যদি খেয়াল করি, কাছাকাছি যখন কোনো কিছু না মিলে কাছাকাছি মানটা নিতে হবে। কাছাকাছি আমার কাছে লাগছে 1.4, এর কাছাকাছি নাই, সবগুলো দূরে দূরে আছে। তো 20 গ্রাম পানিকে এত থেকে এত তাপমাত্রায় উত্তপ্ত করা হলো, এন্ট্রপির পরিবর্তনটা কত? ওকে, এটা তোমরা নিজে নিজে পারবা, তো নিজে করবা। রেফ্রিজারেটর প্রকাশ রক্ষিত খাদ্যদ্রব্য হতে গৃহীত তাপ Q2 এবং পরিবেশে বর্জিত তাপ Q1 কার্যসহ কে এর মানটা কত? সো এইখানে কোনটা কারেক্ট? এ নাম্বারটা ভুল, বি নাম্বারটাও ভুল, একমাত্র সি নাম্বারটা কারেক্ট। ওকে, এটা একটা দিছে কোয়েশ্চেন, এটা খুবই ইউনিক প্রশ্ন। একটি সিলিন্ডারে রক্ষিত এক মূল গ্যাসে DQ তাপ সরবরাহ করা পিস্টন X অবস্থান থেকে Y অবস্থানে চলে গেছে, এতে অন্তঃশক 207 জুল হ্রাস পায়, তো ডিউটা -207 জুল। পিস্টন প্রস্থের ক্ষেত্রফল সম্পন্ন কৃতকাজটা কত? আচ্ছা, কৃতকাজ মানে কি জানি আমরা জানি যে DW, এইটার সমান হচ্ছে PdV। সো P এর মানটা কি প্রশ্নে দিয়ে দিছে? দেখো বলছে যে এখানে 3.5 × 10⁵। আর কি বলছে যে প্রস্থের ক্ষেত্রফল এত, আর এই দূরত্বটা দিয়ে দিছে। তাহলে আমরা জানি আয়তন মানে হচ্ছে আমাদের ক্ষেত্রফল গুণ দূরত্ব, তাহলে 0.1 × 5 × 10⁻², তাহলে 0.1 × 5 × 10⁻²। ক্যালকুলেশন করো, তাহলে যে 3.5 × 10⁵, তারপরে ইন্টু 0.1 × 0.1 × 5 × 10⁻², 5 × 10⁻²। তো 1750 জুল। সো দেখা যাক আছে কিনা অপশনে। 1750 জুল এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারো, এটা এ নাম্বার। সিলিন্ডারের সরবরাহিত তাপশক্তি DQ এর পরিমাণটা কত? আচ্ছা, তোমাকে DW আছে, তোমার কাছে DU-টাও আছে, তাহলে আমরা DQ-টা বের করা যায়। তো আমরা জানি যেহেতু যে DQ = আমাদের DU + DW, তাহলে এই DQ এর মানটা বলছে এখানে মাইনাস, এটা মাইনাস হতো যে আমাদের কি বলেছে 207 জুল হ্রাস পাইছে মানে -207 প্লাস DW 1750। তাহলে যদি এরকম করি যে 1750 - 207 1543 জুল, এটা হচ্ছে আমাদের DQ এর মানটা। তাহলে এখানে কোনটা কারেক্ট? এটা বলতে পারো 1.54 × 10³ জুল, এই নাম্বারটা হচ্ছে কারেক্ট। সো যেটা হচ্ছে কথা, এর মাধ্যমে শেষ হয়ে গেছে এই অধ্যায়টা।